নমস্কার আমার সমস্ত বন্ধুদেরকে। তোমাদের জন্য আমার একটা নতুন পথ চলা। তোমাদের কাছে এমন কিছু মানুষকে আমি তুলে ধরতে চাই যারা নিজেদের পরিচয় নিজেরাই তৈরি করেছে, কিন্তু আমরা সব সময় যেটা দেখি সেলিব্রিটিরাই মানে যারা পরিচিত মুখ তারাই সবার সামনে তাদেরকে তুলে ধরতে চায়, কিন্তু আমি তাদেরকে তুলে ধরতে চাই যারা অন্ধকার থেকে আলোয় এসছে এবং যারা অন্ধকারে আছে তাদেরকে আলোয় আনার চেষ্টা করছে। খুব ছোট জায়গা থেকে তারা সামনের দিকে এগিয়েছে, নিজেদের পথটা খুঁজে পাচ্ছে একটু একটু করে। আমরা কথায় বলি না সর্বগুণ সম্পন্ন বা সর্বগুণ সম্পন্না, ইনিও তেমনই একজন মানুষ, সর্বগুণ সম্পন্ন। তোমাদের সামনে তাকে পরিচয় করিয়ে দেব, তাকে তুলে ধরব, তার সম্পর্কে জানবো, তার মধ্যে কি কি জিনিস আছে সেগুলোকে অবশ্যই টেনে বার করার চেষ্টা করব। আমি তো তাকে কিছুটা হলেও চিনি, সেই চেনাটা আরও বেশি করে চিনতে চাই এবং তোমাদের সামনে তাকে তুলে ধরতে চাই। তো চলো, আজকে আমি তোমাদের সাথে যাকে পরিচয় করিয়ে দেব তার নাম সৌম্যদীপ দাস। তার কাছে তার নামটাই পরিচিতি, তার মধ্যে কি কি আছে সেগুলোকে একটু আমরা মেলে ধরি। চলো ডেকে নিচ্ছি সৌম্যদীপ দাসকে। আমার পাশে বসে আছে সৌম্যদীপ দাস, যার পরিচয়, যার গুণ মানে আমাকে তো মুগ্ধ করেছে। সেই কারণে আমার মনে হয়েছে যে আমি তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই, তোমরা জানো মানুষটার সম্পর্কে। তা সৌম্যদীপকে বলবো তোমার নিজের পরিচয় সম্পর্কে তুমি ভিউয়ার্সদের কিছু বলো। হ্যাঁ, মানে আমার মনে হয় যে এটা একটু প্রশ্ন উত্তর মাধ্যমে বেশ এলে, মানে ঠিক আমাদের তো অনেক রকম পরিচয় হয় আমাদের। একদম মানে বেড়ে ওঠা থেকে কাজের পরিচয়, যা যে যে কাজে থাকেন সেই কাজের পরিচয়, এবং সেই আলাদা আলাদা পরিচয়গুলোর মধ্যে ঠিক কোনগুলো তোমার যারা দর্শক বা শ্রোতা যারা শুনবেন, যদি তুমি সেগুলো আমাকে একটু প্রশ্ন আকারে জিজ্ঞেস করো, একদম। তাহলে আমার উত্তর দিতে বা আমারও এই আলাপচারিতাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে সুবিধা হবে। তাহলে আমি প্রথমেই জিজ্ঞেস করছি, তোমার জন্ম কোথায়, তোমার ছোটবেলাটা কেমন ছিল, বা তোমার পড়াশোনা সম্পর্কে যদি একটু বলো। আমার জন্ম কোলাঘাটে, পূর্ব মেদিনীপুর জেলার একটি মফস্বল এলাকা কোলাঘাট। কাঠ কয়লা পাট এই নিয়ে কোলাঘাট সবাই বলে। কিন্তু আমার ছোটবেলার কোনো বিশেষ স্মৃতি যে জন্মেছিলাম যেখানে, সেখানে বেড়ে ওঠায় আমার কোনো জীবনের খুব বিশেষ কিছু নাড়া দিয়েছিল এমন নয়, কিন্তু একটা অভিজ্ঞতা হয়েছিল। আমার জন্ম হয়েছে একটা যৌথ পরিবারে, মানে আমার জেঠু জেঠিমা বড়দা বড় বৌদি সবাই মিলেমিশে আমরা থাকি, এবং আমাদের পাড়াটি, আমাদের যে এলাকায় জন্ম সেই এলাকাটি সামাজিক, শিক্ষায়তনিক এবং অর্থনৈতিকভাবে একদম পিছিয়ে পড়া। সেখানে নেশার দ্রব্য বিক্রি হয়, বেশিরভাগ মানুষ রাজমিস্ত্রির কাজ বা রিক্সা চালায়, এবং সেই জায়গা থেকে, এবং প্রায় ৮০% মহিলা পরিচারিকার কাজ করে। এরকম একটা বেড়ে ওঠা পরিবেশে আমার জন্ম। সেই বৈষম্যের শিকার আমিও, কারণ আমরাও আমাদের পদবী দাস, আমরা জাতিতে বেয়ারা, সবাই আমাদেরকে দাসপাড়ার, যারা একটু কোলাঘাটের এলাকা সম্বন্ধে জানেন তারা দাসপাড়া বললেই যে নাকটা সিটকান, এখন যেভাবে সিটকান বা তার আগে যেটা আরো বেশি সিটকাতেন, তারা জানেন যে ওই জায়গায় সত্যিকারে বলছি, আমরা যেভাবে একটা খুব সহজে উপমা দিই না, যে না না ওখানে ছেলে মানুষ হয় না বা ওখানে কিছু ভালো হয় না, সেটা আজও আছে। কিন্তু দিদি, মানে আমি একদমই যে বলছি যে সেটা পুরো ধুয়ে গেছে এমন নয়, কিন্তু এখনকার দিনেও সেটা আছে। কিন্তু তারা যারা এটা করেন বা করবেন তারাও স্বীকারও করবেন যে সময় পাল্টাচ্ছে, চাকাটা ঘুরছে, আস্তে আস্তে অনেকটা পাল্টেছে। আলোটা একদম মিটমিট করে নয়, এখন উজ্জ্বল হয়ে জ্বলছে, কিন্তু আলোটা আরো জ্যোতিপূর্ণ হয়ে উঠবে, সেটা সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসা এবং সকলের পরিশ্রমে। কিন্তু আমার বেড়ে ওঠাতে একটা হেল্প হয়েছিল। আমার ছোটবেলার অনেকটা সময় পিসি বাড়িতে কেটেছে। আমার পিসি বাড়ি হচ্ছে বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ, তার ঠিক পরের গ্রাম রাধানগর বলে একটি গ্রাম। আমার পিসেমশাই বাংলার মানুষ এবং একটি স্কুলের শিক্ষক, এবং পিসেমশাই যাত্রা লিখতেন আর দেওয়াল লিখন লিখতেন, আর সকালে পিসেমশাইয়ের বাড়ির যে রান্নার ধোঁয়া সেটা যেখানে পৌঁছায় সেটা একটা লাইব্রেরি। ফলে আমি আমার প্রতিটা স্কুলের পরীক্ষার পর চলে যেতাম পিসি বাড়িতে, 1 মাস করে থাকতাম। আর ওই 1 মাসে আমার যে কী কী বই পড়া হতো, আর একটা সুবিধা হতো, আমি পিসেমশাইকে তো খুব ছোট থেকে দেখছি, ওই পিসেমশাই দেখতাম বাড়িতে একটি বিশেষ পত্রিকা পড়তেন, তার সংবাদপত্র আসতো। আমার ওই অভ্যাসটা দাসপাড়ার ছেলে হয়েও কিন্তু তৈরি হলো পিসেমশাইকে দেখে, এবং
আবারও বলছি, বিদ্যাসাগরের জন্মস্থান, পিসেমশাইরা সব ওখানে পড়েছেন ওই স্কুলে। এবং আমার পিসেমশাই বিকালবেলা হলে আমাকে যেদিন আমি রঙের বাটি ধরতাম, পিসেমশাই দেওয়াল লিখন করতেন। এবং আমার এখনও যে দেওয়াল একটু যে আমি যে একটু যে ক্যালিওগ্রাফি করি, একটু যে অক্ষর চর্চা করার চেষ্টা করি, যা কিছু করি অক্ষর নিকটে, আমার মনে হয় পিসেমশাই আমি চোখে দেখেছি। যাত্রার ক্ষেত্রেও তাই, পিসেমশাই যাত্রা লিখতো আর সব যাত্রায় মেয়ের পাঠগুলো আমার জন্য থাকতো। এবং আমি প্রত্যেক ছুটির পর 1-1.5 মাস করে ওখানে থাকতাম, ওই মেয়ের পাঠগুলো করতাম। কখনো কখনো পিসেমশাই আমাকে দিয়ে বলে যাত্রা কেমন হচ্ছে দেখ, আমি পড়তাম। এবং পিসেমশাই বিয়ের আগের যে যাত্রা সেগুলোও পড়েছি একা একা বাড়ি থেকে। এবং আমি তখন আস্তে আস্তে বুঝতে পারছি যে আমার মধ্যে একটা সাহিত্য বোধ তৈরি হচ্ছে, আমার মধ্যে একটা রুচিবোধ তৈরি হচ্ছে। আবার যখন দাসপাড়ায় ফিরে আসছি, দেখছি আমার পাড়াটা ঠিক যেমন, আমার বাড়ির পরিবেশটা তেমন নয়। আমার বাবা প্রচণ্ড পরিমাণ সংস্কৃতিপ্রবণ মানুষ, সেটা রাজনৈতিক কারণে, এবং বাবা প্রচণ্ড সমাজসেবা করতেন। এবং আমাদের বাড়ির যে নিয়ম কানুন সেটা একদম পাড়ার থেকে বিচ্ছিন্ন ছিল। আমাদের বাইরে বেরোনোর স্বাধীনতা ছিল একদম সীমাবদ্ধ, আমরা কতটা বেরোতে পারবো, আমরা অর্কেস্ট্রা দেখতে যেতে পারবো কিনা, আমরা পাড়ার কোন প্রোগ্রামটা, আমাদের একদম সব কিছু সীমাবদ্ধ ছিল। আমার একমাত্র সঙ্গী আমার দিদি ছিল। আমার আরেকটা কারণে আমি এটা একদম আমি এটা আমার লেখালেখিতে লিখে যাচ্ছে, এটা বলতে পারছি কোথাও। আমার দিদি, আমার জেঠুর মেয়ে, আমাদের যদি জয়েন্ট আমরা একসঙ্গে থাকতাম, আমার দিদির গায়ে সেতি ছিল, জন্মগত নয়, পরে হয়েছিল। তো দিদি সামাজিকভাবে খুব বৈষম্যের শিকার হতো। দিদির সেই অভিমানটার আমি খুব দিদির ন্যাওটা ছিলাম, আমি সেটা খুব রিয়ালাইজড করতাম। আমার পরবর্তীকালে আমি যখন লেখালেখি করেছি এবং আমি যখন নিজে দেখেছি সমাজ, আমার গবেষণার কাজের সূত্রে আমি যাদবপুরে এমফিল করেছি, আমি যখন বিকল্প যৌনতার মানুষদের নিয়ে কাজ করতে এলাম, তখন দেখলাম সেই মানুষগুলো যেভাবে সমাজে বৈষম্যের শিকার হয়, আমি আমার দিদির ক্ষেত্রে এটা দেখেছি। আমি আজকে এটা বলছি, আমি আমার দিদিকে দেখেছি কষ্ট পেতে, যখন দিদি বারবার পাত্রপক্ষের সামনে এসে বসতো, দিদিকে সবাই অনেকে রিফিউজ করে দিত শুধু দিদির গায়ের দাগের জন্য। আমি দিদির ওই বৈষম্যের শিক্ষাটা দিদি খুব কারণ দিদি আমার এমন একজন সঙ্গী যে সবসময় আমার সঙ্গে থাকতো, আমার স্কুলে যাওয়া, আমার টিউশনি, সে আমার সব সময়ের সঙ্গী আমার দিদি ছিল। তো এই একটা টুইস্ট হচ্ছে যে আমাদের পাড়াটা একরকম ভাবে এগোচ্ছে, পাড়ায় একরকম পরিবেশ, কিন্তু বাড়ির পরিবেশ আর একটা কারণ। এটা সবাইকে বলি, আমার বাবা আমি জানি না কি চেয়েছিলেন, আমাকে সব শিখেছেন ছোটবেলায়। আমি তবলা শিখেছি 1 বছর, গান শিখেছি 2 বছর, নাটকটা সবথেকে বেশি দিন শিখেছি, নাটক ছোট থেকে নাটক শিখেছি, আমি নাচ শিখেছি, আমি সবই, ব্যায়াম শিখেছি, বাবা সবই, আঁকা শিখিয়েছি। বাবা ঠিক আমাকে দাসপাড়ার মতো করে বড় করে তুলছিলেন না, আমাকে শুধু আমার দাদাকে, আমাকে, আমাদের বাড়ির যে পরিবারটাকে সেটাকে তৈরি করছিলেন আরো একটু বিকল্প ধারায়, একটু অন্যভাবে এগিয়ে নিয়ে যাওয়া বাবার চিন্তা, একদম বাবার চিন্তা। আমরা বাড়িতে আমরা বাড়িতে দেখতাম একটাই পরিবেশ, বাবা দুপুরবেলা খেতে বসলে বাবার কাছে কেউ আসে দরখাস্ত লিখে দেবে, বাবা কারো তিরপল দিয়ে দেবে, কাউকে চাল দেবে, কাউকে ডাল দেবে, কারো রেশন কার্ড করে দেবে। এটা আমরা দেখে বড় হচ্ছি। আর মাকে দেখতাম, এটা আমার আজকে বলাটা খুব জরুরি, এটা আমি অনেক জায়গায় খুব ব্যক্তিগত স্তরে বলেছি, আমাদের জয়েন্ট ফ্যামিলি, পিসি, মামা, দাদু সবাইকে নিয়ে পারি। তো আমি কোনোদিন মাকে দেখিনি কাউকে না বলতে, আর কোনোদিন মাকে বলতে শুনিনি সকালে ভালো বাবা যখন 25 ডিসেম্বর কেক আনতো, একটা আমাদের বাড়িটা এতটাই জয়েন্ট, ওই কেকটা মা সবাইকে ভাগ করে দিত। তো কখনো মাকে দেখিনি বলতে, সত্যি মানে আমি আজকে সবাই যারা বলে যে আমি আমার ফেলোশিপের টাকা দিয়ে দিচ্ছি, সমাজসেবা করছি, এটার একদম গোড়াটা আমার মায়ের কাছে। আমার মা রান্নাঘরে যখন খাবার ভাগ করে, আমি আমার অভ্যাসের কারণে, স্বভাবের কারণে আমি মায়ের সঙ্গে তো বেশি থাকতে ভালোবাসি, আমি দেখি মা কি করে রান্নাঘরে ম্যানেজমেন্টটা করে। এটা তো সব মায়েরাই করে, কিন্তু আমাদের যেহেতু অনেক বড় পরিবার, মা কিভাবে যে করে সবাইকে সব দিয়ে দেয়, সবাইকে সবাই যেন সব নিলে মা খুব খুশি হয়। তো এই বাড়ির বাবা মার এই পরিবেশটা আমার ছিল একদম। আর বাবা মার উপরে কিন্তু ডিপেন্ড করে যে সন্তান তার কি ভাবে বেড়ে উঠবে বা এগোবে। একদমই তাই। আমার একটা কথা আজকে বলতে খুঁজছি, আমি স্কুলে র্যাঙ্ক করতাম, প্রথম দিকে সারি ছাত্র ছিলাম। এ সেকশনে একজনও এসসি স্টুডেন্ট ছিল না। তো আগে এখনো হয়, এসসিদের টাকা দেওয়া হয়। তো একটা স্যার এসে নোটিশ বোর্ডে বলতো যারা যারা এসসি হাত তোলো। আমি কোনোদিন এসসি বলে হাত তুলতাম না, কারণ 1 থেকে 10 হলে কেউ এসসি থাকতো না, আমি হাত তুলতাম না। দাদা আমার থেকে 3 বছরের বড়, দাদা ওই এসসি টাকাটা পেতো, ওই নাম লিখে নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকাটা নিত, কিন্তু আমি নিতাম না। আর আমি কোনোদিন ডায়েরিতে দাসপাড়া লিখতাম না, লিখতাম বাগানবাড়ি, কারণ আমাদের পরের এলাকাটার নামই বাগানবাড়ি, আর সেটা খুব এলিট শিক্ষিত মানুষ থাকে। আমার শুধু মনে হতো আমি এই সেকশনের ছেলে, রোল নাম্বার আমার সামনের দিকে, আমি কেন দাসপাড়া লিখবো, আমি একদম লিখতাম না। বাবা একদিন আমাকে খুব বুঝিয়েছিল, বাবা আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তোমার কর্মটাই তোমাকে মানুষ, তোমাকে দাস, আর তুমি যেদিন একদিন দাসপাড়া হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে সেদিন তোমাকে লোক মনে রাখবে। তো এই আজকে আমার পড়াশোনা, জন্ম, সব কিছুর মধ্যে আমার পরিবারটাও বলে দিচ্ছি, আমার চারপাশটা বলছি। আজকে বাবা বলে তো যে আমার ভগবান করুক আমি যদি কিছু করতে পারি, আজকে আমি যে বাচ্চাদেরকে এগোতে নিয়ে যাচ্ছি, তারা আমার সেই পাড়াতে যার মা খিস্তি খেউর করছে, সেই বাচ্চা তার মায়ের সামনে বসেই স্বামীজির গানে ধ্যান করছে। একই এলাকায় তার মা পাশে বসে
অন্য কারোর সাথে ঝগড়া করছে, গালাগালি, তার ছেলেটা আমার সামনে এসে ধ্যান করছে। মানে ওদের মানসিকতাটাকে ধীরে ধীরে চেঞ্জ আমি যে চেঞ্জ করার চেষ্টা করছি, এটা কিন্তু গোড়ার বাবার দ্বারা শুরু। একদম। বাবা তখন বই দিতেন, এই করতেন, ওই করতেন, অনেক সমাজসেবা করতেন, সেটা শিখেছি। আর ওই পিসে মশাইয়ের ওই যে একটা প্রভাব আমার মধ্যে তৈরি হচ্ছিল, আর দিদিকে দেখছি, আর আমি ছোট থেকেই আর একটা আমার পড়াশোনার বিষয় বলে, আমি খুব ক্রিকেট খেলা বা এগুলো খেলতে পারতাম না, খেলতামও না। ফলে আমার বাড়িতে থাকার একটা কারণ ছিল, কি করবো বাড়িতে, পড়াশোনা করতে ভালো লাগতো। ওই সময় থেকে আমার প্রথম, মানে আমি ওই বয়সেই, আমি কিন্তু ক্লাস 4-এ পড়াকালীনই আমার একটা বন্ধুকে বলে লাইব্রেরি কার্ড করে নিয়েছিলাম। 8-এ পড়াকালীন তসলিমা নাসরিনের নাম শুনে তার বই পড়বো লুকিয়ে, সবাই বলেছে বড়দের বই পড়া যাবে না, তসলিমা নাসরিনের লজ্জা বইটা খাতার মধ্যে ঢুকিয়ে পড়ছি, কিছু বুঝছি না, লজ্জা শোধ সব ওই সময় পড়া, নষ্ট মেয়ে নষ্ট গদ্য, ওই সব মানে আমার তখন মানে খুব মানে বই পড়বো জানবো। আর আমি তখনই আমার দিদির, ওই যে বাবা দিদির কথা বলছি, দিদিকে দেখে বুঝেছিলাম, আর আমার পিসে মশাইয়ের লেখা দেখে বুঝেছিলাম যে আমার কথা যদি বলতে হয় সেটা আমাকে লেখা দিয়ে বলতে হবে। আর লোকের কাছে নিজের কথাটা বলতে না পারলে কেউ আমার কথা শুনবে না, কেউ আমার কথা বুঝবে না। ফলে পরে বাবা, আচ্ছা বাবাই কিন্তু আমাদের দু ভাইকেই এইচএসটা বাইরে করতে পাঠালো। আমরা মাধ্যমিক পর্যন্ত কোলাঘাট স্কুলে পড়ে এইচএস আমি সায়েন্স নিয়ে পড়লাম। বরং এখানে আমার সঙ্গে একটা ডিবেট হয়েছিল, বাবার বক্তব্য ছিল তুমি যখন নাম্বার বেশি পেয়েছো তার মানে তুমি সায়েন্সের স্টুডেন্ট, তোমাকে সায়েন্স পড়তে হবে। তো বাবা আমাকে জোর করে এক প্রকার আমার ইচ্ছার অমতেই সেই সময় আমাকে সায়েন্স পড়িয়েছিল। কিন্তু এখন বুঝতে পারি কেন পড়িয়েছিল, আমাদের রাজ্যের যা অবস্থা, চাকরি, সাহিত্য চর্চা সবই আমরা জানি সেগুলো। তো আমি পড়লাম বিজ্ঞান নিয়ে। এরপর আরও একটা টুইস্ট হলো, আমি বেলুড় মঠে গিয়ে একই সঙ্গে মাইক্রোবায়োলজি আর বাংলা দুটোরই অনার্সের ফর্ম ফিল আপ করলাম, দুটোতেই 4th র্যাঙ্ক করলাম। তখন আমি ঠিক করলাম যে আমি মাইক্রোবায়োলজি পড়বো। সেই দিন আমার কি মাথায় ভূত চেপেছিল, চাকরি পাবোই আশা ছিল, দাদা তখন যাদবপুরে জয়েন্ট এন্ট্রান্স দিয়ে, দাদা তো যাদবপুরে পড়ছে, তো আমি দাদার মতো আমিও চাকরি পেয়ে যাব। কিন্তু 6 মাস পর একটা রাত্রিবেলা, যার নাম না বললে আজকে সঞ্জীব মহারাজ, রামকৃষ্ণ মঠ মিশনের তখন বেলুড় বিদ্যা মন্দিরে তখন প্রিন্সিপাল, তিনি আমাকে ডেকে পাঠিয়ে বললেন, তুই যে নাটকগুলো লিখেছিস এই নাটকগুলো যদি তোর লেখা হয় তাহলে তুই বাংলা পড়। আমি বললাম বাবা মা রাজি হবে না। বললো বাবা মাকে ডাক, আমি কথা বলবো। বাবা মা তখনও সেদিনও রাজি ছিল না, দাদা বৌদি রাজি ছিল। দাদা বৌদি বলেছিল ওর যেটা ইচ্ছে ও সেটাই পড়ুক। তখন আমার হবু বৌদি যিনি ছিলেন, তো যেটা ইচ্ছে সেটাই ও পড়ুক। এবং 4 মাস বাড়িতে এসে থাকলাম। সঞ্জীব মহারাজ বললেন তুই পরের বারে আবার অ্যাডমিশন দে, পরের বারে আবার ভর্তি হ। ওই যে 4 মাস বাড়িতে ছিলাম, ওই 4 মাস হচ্ছে আমার প্র্যাকটিস টাইম। আমি ঠিক করি যদি এবার আমি ফিরি, যদি আবার আমি বেলুড়ে চান্স পাই বাংলা পড়তে, এবার বাবা মাকে দেখিয়ে দেবো যে বাংলা নিয়ে পড়েও কি করা যায়। আর সঞ্জীব মহারাজ কথা বলে দিয়েছিল যে সোমা আমিও কিন্তু বাংলার, আমি যদি বাংলা নিয়ে পড়ে রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের প্রিন্সিপাল হতে পারি, ইউজিসির একটা এরকম বিশাল সম্মাননার পথে থাকতে পারি, তুই কেন পারবি না, তুইও পারবি। বাবা আমার, এবং আমি বুঝলাম যে সত্যি সঞ্জীব মজার মতো মানুষ আমার হয়ে বা আমার সঙ্গে ফাইট করতে, না আমার দরকার, আমার উচিত, আমার কর্তব্য এটাকে টিকিয়ে রাখা মহারাজের এই সম্মানটাকে। তাই পড়াশোনা শুরু করলাম। আমার বাংলা নিয়ে ওখানে গ্র্যাজুয়েশন হলো, 1 বছর ড্রপ দিয়ে সায়েন্স নিয়ে পড়ে মাইক্রোবায়োলজিতে ভর্তি হয়ে আবার 1 বছর পর আমি বাংলা নিয়ে সেই কলেজেই ভর্তি হলাম, ফার্স্ট ক্লাস সেকেন্ড হলাম বেলুড় বিদ্যা মন্দির রামকৃষ্ণ মিশন থেকে। সে বছর যাদবপুরে চান্স পেলাম, যাদবপুরে হই হই করে নাটক স্পেশাল পেপার নিয়ে বাংলায় মাস্টার ডিগ্রি করলাম। সে বছরই আমি নান্দিকারে একটা ওয়ার্কশপ করার সুযোগ পেলাম। সে বছরই আমি নাট্য একাডেমির এই বিভিন্ন ওয়ার্কশপে চান্স পাচ্ছি, নাটক করছি, নাট্যচর্চা হচ্ছে, এইসব হচ্ছে। হতে হতে আমি ঠিক করলাম যাদবপুরে পড়া হয়ে গেছে, বেলুড়ে পড়া গেছে, আমাকে বিশ্বভারতী যেতে হবে। সব স্বাদ নেওয়া হয়ে যাচ্ছে, এবার আমি একটু শান্তিনিকেতন যাব। এত খ্যাপামো শুরু হলো যে আমি সব মালপত্র কলকাতা থেকে নিয়ে এসে বিশ্বভারতী যাব এরকম রেডি। 3টে সিট ছিল কম্পারেটিভ লিটারেচার ডিপার্টমেন্টে বিশ্বভারতীতে, চান্সও পেলাম, ভর্তি হয়ে এলাম, চলে যাব ওখানে, কি নিয়ে গবেষণা করব, বাংলা সিনেমা এবং নাটকে বিকল্প যৌনতা তুলনামূলক আলোচনা কাজ করব, সব রেডি। যাদবপুরে চান্স পেলাম এমফিল করতে। বাবা মা বললো আবার চলে যাবি কেন, তো দূরে, ঠাকুমা অসুস্থ, এখানেই চলে। আর আমি ভাবলাম সত্যি তো এরকম একটা কাজ করব, নাটক নিয়ে কাজ, যাদবপুরে করলে বেশি সুবিধা, আমার অনেক মানুষকে পাবো, পরিচিত পাবো, স্যার ম্যাডামটা চেনা, 2 বছরের একটা এখানে আমার একটা পরিচিতি আছে, কলকাতা মানে একটা নাট্য জগতের একটা আরো বেশি কাজ, আর ওখান থেকে আসা যাওয়াটা অসুবিধা হবে বোলপুর। তো আমি যাদবপুরে এমফিল করতে শুরু করলাম করোনার পিরিয়ডের আগে আগে। আমি সে বছর এমএ করতে করতে এমফিলটা মানে এমএ শেষ করে এমফিলটা পেয়ে গেলাম। আমি কাজ করলাম বাংলা নাটকে বিকল্প যৌনতা। এটা আমার জীবনকে একটা অন্য টার্নিং পয়েন্টে নিয়ে গেল। আমি বুঝতে পারলাম যে সমাজে মানুষের ধারণাটা এখনো, তুমি যেটা আমাদের এই ইন্টারভিউ যেটা বলছিলে খুব সুন্দর করে, মানে ক্রস ড্রেস, মানে আমি কি পোশাক পরেছি, চুড়ি পরেছি না গয়না পরেছি, তুমি কি কালকেটা ছেড়ে ধরো আমি সাথীরেখা সেনগুপ্তকে দেখেছি, উনি শার্টের ওপর শাড়ি পরে আসতেন, একদম শার্ট, পুরুষদের শার্ট, এবং উনি বলতেন আমার খুব ভাল লাগে
আমি অর্ঘ্য, আমাদের যিনি নান্দিকারের যিনি, অর্ঘ্যর কাছ থেকে একটা জামা চেয়েছি, পরে চলে এসেছি। এটা সাথে সঙ্গে আমাদের ইন্টারভিউ মানে ওখানে ক্লাস নিতে বলেছেন। পোশাকের যে কোনো লিঙ্গ হয় না, মানুষের মনের লিঙ্গও যে একটা বড় পরিচয়ের লিঙ্গ, এইটা আমাদের সমাজে আজও লোক মানতে পারে না। টিকিট কাটার সময় লোক তাকিয়ে দেখে, কার টিকিট কাটছি, পুচকা দেওয়ার সময় লোক তাকিয়ে দেখে, এবং যেটা কোনো প্রয়োজনই নেই সেটা হচ্ছে জাজমেন্ট করা। সবাই সবাইকে নির্মোহভাবে যাচ্ছে দেখাবে জাজমেন্ট করে যাচ্ছে। অনেক বড় বড় কোয়ালিফাইড মানুষ আছে যারা এখনো ওই মেয়েটা ওইরকম ড্রেস পরলো তাহলে ওকে ওই চোখে দেখতে হবে, তার মানে ওই মেয়েটা ভালো না, মানে এই ট্যাগটা ওর সাথে জুড়ে দেওয়া হয়। আর জেন্ডার আইডেন্টিটি কোনো মানুষের, সেটা কি সত্যি পোশাক দিয়ে নির্বাচন করা যায়? একটা মানুষের আজকে জেন্ডার স্টাডিজ বলতে একটা কথা বলা, জেন্ডার মোবিলিটি বা যৌনতার ধারণা যে তরলের মতো, সেটা পাল্টায় পরিস্থিতি এবং অভিজ্ঞতার সাপেক্ষে। এই যে নানা রকম কথা তো আলোচনা হচ্ছে সারা পৃথিবীতে। যৌনতা নিয়ে এত পড়াশোনা হচ্ছে, এত মানুষ কাজ করছে, যাদবপুর ইংরেজি ডিপার্টমেন্টের উদ্যোগে কোয়ার স্টাডি পড়ানো হচ্ছে। সেখানে একটা মুভমেন্ট হচ্ছে সারা পৃথিবীতে, কোয়ার মুভমেন্ট। সারা মানুষ তার পোশাক দিয়ে তার যৌনতা চেতনাকে প্রকাশ করছে, নানাভাবে নানা কিছু করছে। সেখানে আমরা এখনো ও কেন ওটা পড়েছে। আমি এই গবেষণা করতে এসে যখন এই ট্রান্স এলজিবিটিকিউ মানুষদের কাছে গেলাম, আমি দেখলাম সত্যি, আমি আমার সাথে এটা বলি, শিক্ষা, ধর্ম, বর্ণ, এবং আমি দেখুন এই যে আমি যাদবপুরে গিয়ে বুঝলাম যে পাঁশকুড়া কলেজের ছেলেটা সে অন্যদের থেকে প্রান্তিক। আবার আমার দিদিকে দেখে বুঝলাম আমার দিদি হয়তো সে অর্থে সুন্দরী নয় বলে, দিকে দাগ আছে, দিদি প্রান্তিক সমাজে সুন্দরী মেয়েদের কাছে। আমি ওখানে গিয়ে বুঝলাম সমাজের লিঙ্গ চেতনাটাও মানুষের একটা প্রান্তিক হয়ে যাওয়ার কারণ। একটা মেয়ে সে ছেলে হতে চাইবে, একটা ছেলে সে মেয়ে হতে চাইবে, তার পোশাক আশাক, সেটা নিয়ে মানুষের কি বাজে মন্তব্য, এবং সেটা এখনো লোকজন তাকে ডিসক্রিমিনেট করে। তো আমি যখন এমফিলটা করলাম এবং এমফিলের কাজটা শেষ করছিলাম, তখন আমার শুধু মনে হলো এটা আমার এখন একদম এই মুহূর্তে আমার সব থেকে বড় ধরনের এই কাজ করতে এসে একাডেমিক গবেষণা একটা বড় সাফল্য দেয়, আমাকে অনেক কিছু দিয়েছে। হয়তো 10 বছর পর যখন এই কাজ নিয়ে আরও কেউ কাজ করে, তখন তার হয়তো কোথাও গিয়ে আমার হয়তো এই রিসার্চটা তার প্রয়োজন হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এটার বাইরেও আমি যেটা জীবনে উপলব্ধি করলাম, সেটা হচ্ছে একাডেমিক্স দিয়ে কখনোই জীবনকে উপলব্ধি করা যায় না। আমি যা গবেষণাপত্রে লিখেছি, ওই যে নোটসটাতে যে ইন্টারভিউ যে কথা বলেছি, সেখানে সব কথা বলতে পারিনি, সব কথা লেখা নেই। আমাকে বহু ট্রান্সজেন্ডার মানুষ ফোন করতে যখন বলেছে আপনার ইন্টারভিউ, আমাকে একটা প্রশ্ন করেছে, কি হবে? আমি এর উত্তর দিতে পারিনি। এটা আমি অনেককে বলেছি। আমাকে যখন সীমা ঘোষ বলে একজন বীরভূমের ফোন করেছিলাম যে দিদি আপনারা একটা ম্যাগাজিন করতেন পদক্ষেপ বলে, সেই ম্যাগাজিনের একটা সংখ্যাকে আমাকে দেবেন, আমার গবেষণায় লাগবে। কি হবে? তুমি রিসার্চ করে এমফিল করে পিএইচডি করে ডক্টরেট হয়ে যাবে, এইসব হয়ে যাবে, এত কিছু হয়ে যাবে, আমার কি হবে? সত্যি উত্তর দিতে পারিনি। সত্যি কি কোনো একাডেমিক রিসার্চ কোনো মানুষের জীবন পাল্টাতে পারে না। এবং সে কিন্তু সেই প্রান্তিকই থেকে যায়। এবং তখন আমার মনে হচ্ছে যে শিক্ষা, আবার এটাও সত্যি মনে হয়েছে যে শিক্ষাও কিন্তু পারে ওই মানুষটাকে একাডেমিক জগতের মধ্যে নিয়ে এসে তাকে আলোটা দিতে। ফলে আমার বেড়ে ওঠার চারপাশ, আমার পড়াশোনা, আমার গবেষণাটা কি বিচিত্রপূর্ণভাবে এগোচ্ছে। এবং এখনও আমি যে নাট্যচর্চা করি, এখন যেমন নাট্যচর্চাটা দিদি একদম আলাদা মুভমেন্টে। মানে আমি বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাদের নাটক শেখানোর চেষ্টা করি, আমি উলবেরিয়া রেল লাইন এরিয়ায় গিয়ে নাটক শেখানোর চেষ্টা করি। লাস্ট আমরা নাট্য দিবস উদযাপন করেছি আশীর্বাদ ওয়েলফেয়ার ট্রাস্টের রিহ্যাবিলিটেশন সেন্টারে উলবেরিয়াতে। আমাদের লাস্ট মানে এবছরে নাট্য দিবস। এই কাজগুলো করার সাহস কিন্তু সবাই পায় না। তুমি যে কাজগুলো করছো, যাদেরকে নিয়ে দেখাটা না খুব বড় চোখে হওয়া উচিত। মানে এই সাহসটা, এটা করার জন্য একটা সাহস লাগে, কিন্তু মনের জোর লাগে, সাহস লাগে। আমার মনে হয় দিদি এটা না ওই সায়েন্সের ক্যালোরিমিতির নীতির মতো। মানে ওই সাহসটা আমরা অর্জন করি কাউকে না কাউকে দেখে, কারো কথা পড়ে। আমি যাকে দেখছিলাম, আমি এই কাজটা প্রথম শুরু করেছিলাম একদিন, আমি একটা নাটক দেখতে গেলাম তপন থিয়েটারে, ঝরা ফুলের রূপকথা বলে নাইচেল আকার করা, সেটা হচ্ছে সোনাগাছির মানুষরা করবেন। ওটা দেখে আমার মনে হলো নাটকের দায় কি সবসময় তপন থিয়েটারে টিকিট লোক দেখবে? আমি যদি আমার নাটকটা নিয়ে চলে যাই সেখানে, আমি প্রথম একটা 27শে মার্চ আমার নাট্য টিম নিয়ে চলে গেলাম বৃদ্ধাশ্রম নাটক করতে। দিলাম ঠাকুমারা কি হাসি পেলো। আমি তারপর থেকে যতবার নাটক এখন করেছি, আমাকে লোকজন বলে আমার জীবনে তো নষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি এখন অভিনয় করি কোনো দলে করতে পারতাম, চেষ্টা করতে পারতাম। আমি লাস্ট বছর, তার আগের বছরটা আমি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির যে নিজস্ব নাট্য রচনার প্রশিক্ষণ, সেখানে আমি সুযোগ পেয়েছিলাম, করলাম। আমাদের জেলা থেকে ওয়ার্কশপে চান্স পেলাম, 3 দিন ওয়ার্কশপ, 2 দিন ওয়ার্কশপ করলাম। আমি হয়তো চেষ্টা করতে হতো আরও বড় জায়গায়, কিন্তু আমার শুধু মনে হয় দিদি ওইটার থেকে আমি যদি একদিন আমাদের নদীবাদ ভাঙনের প্রথম নাটক করতে পারি, আমি আমাদের পাড়ায় যদি এই নেশার দ্রব্যটাকে তো নাটক করতে পারি, এবং আমার নাটক যদি পৌঁছে যাবে রিহ্যাবিলিটেশন সেন্টারে। আমি যখন ঢুকলাম 27 তারিখ রিহ্যাবিলিটেশন সেন্টারে, সব মানুষ, আমার নিজের ভয় লাগছে, আমি বলছি, স্বীকার করছি আমার ভয় লাগছে, প্রচণ্ড ভয় লাগছে। সবার চোখ মুখগুলো কেমন একটা, সবাই তো মানে ড্রাগ অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত সবাই। কিন্তু যখন 2 ঘন্টা নাটকের ওয়ার্কশপ পড়িয়ে বেরোচ্ছি, দিদি দাদা আবার আসবে তো তুমি নাটক করাতে, এবার কিন্তু নাটকটা করবো আমরা কিন্তু, হ্যাঁ। এবং ওই 2 ঘন্টা নাটক তৈরি হয়ে যায় ওখানে ওদের সঙ্গে সঙ্গে, যেভাবে ওয়ার্কশপ তৈরি হয়। ফলে আর ওই লেখালেখিটাও আমার ওখান থেকে শুরু।
আমি আমার ঠাকুমাকে খুব ভালোবাসি, ঠাকুমার কাছে এখনও রাত্রিবেলা ঘুমোই। ঠাকুমা আমার বাড়িতে সবথেকে আমার বড় স্তম্ভ আমার কাছে, আমাদের বাড়িরও তাই। বাপন খুব সুন্দর বলেছিল, আমার ঠাকুমার ডেট অফ বার্থ 1947, 15 আগস্ট। তো আমার ঠাকুমার নাম ভারতী, তো আমাদের বাড়ির কর্ত্রী তিনি। তো ঠাকুমাকে নিয়ে লেখা আমার প্রথম কবিতা স্কুলের ম্যাগাজিনে ছাপা হয়েছিল, আমার ঠাম্মা বলে। তো সেইটা ছাপা হওয়ার পর আমার মনে হয় আমি লিখতে পারি, এবং এখন আমার যেটা মনে হয় আমি একটি বিশেষ ছদ্মনাম, সেটা আজকে এখানে বলছি না, আমি ছদ্মনামে কিছু কবিতা লিখি এবং যখন সেটা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেই, খুব ব্যক্তিগত স্তরে দেই, সবাই বলে ওই কবির বই পাওয়া যাবে না। আমার শুধু মনে হয় যে আমি যা বলতে পারছি না সেটা বোধহয় আমার লেখনী আমাকে দিয়ে লিখে নেবে। রবীন্দ্রনাথ তার জীবনস্মৃতির ভূমিকায় লিখেছিল যে আমি কিছু লিখি নাই, আমাকে দিয়ে কেউ লিখিয়ে আনিয়াছে, আমি কোনো ছবি আঁকি নাই, তিনি আঁকিয়ে আনিয়াছেন। আমারও মনে হয় লেখা, বা আমি যখন অভিনয় করি, আজকে তুমি অভিনয় করছো, তুমি অভিনয় করছো, আমরা সবাই অভিনয় করছি, আমাদের এই অভিনয়টা আসলে আমাদের এই না বলতে পারা কথাগুলোকেই না নানা রকম চোখে কাজল পড়ে আমি সেজে বসেছি, এই সেজে বসাটা আসলে কিন্তু আমার ওই নিজেকে ঢেকে আমার ভেতরের আসল আমিটাকে অন্যভাবে প্রকাশ করার চেষ্টা করছি। ফলে আমার কাছে এখন অভিনয় আর লেখালেখিটা আমার একটা আত্মপ্রকাশের একটা খুব বড় মাধ্যম। তার জন্য আমাকে একাডেমিতে করতে পারার কোনো মানে নেই, আমি পথে ঘাটে করি। আমরা উলবেরিয়া রেল লাইনের একটা নাটক করার তোলা চেষ্টা করছি, আমি আমার গ্রামে বাচ্চাদের নাটক করানোর চেষ্টা করছি। 30শে মে সামনে ঋতুপর্ণ সেনের মৃত্যুতে আমরা নতুন একটা প্রোডাকশন নামানোর চেষ্টা করছি। এইভাবে এখন আমার নাট্যচর্চা। আর এতক্ষণ কথা বলার পর একটা মানুষের যোগসূত্র বোধহয় মানুষ ওই তুমি যেরকম বলছিলে খুব সুন্দর, যে সবাই সবাইকে মানে জাজমেন্ট করে ঠিক করে এরকম ওকে ওরকম, একদম। তো লোকজন আগের লোকজন হাফ লেডিস ছক্কা এইসব বলতো, এখন তো লোক বলে হাই দেখ ওই ঋতুপর্ণর মতো। আমি এটা বহু লেখালেখিতে পড়েছি যে এখন ঋতুপর্ণটা ঠিক সম্বোধন সূচক গালাগালির মতো হয়ে গেছে। মানে এখন যে লোকজনের সবাই কিন্তু মানে এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, মানে এখন লোকজন আর বলে না, এখন লোকজন বলে লোকটা এটা ঋতুপর্ণর মতো। তো আমার জীবনে ঋতুপর্ণ ঘোষ তো সত্যিই, তারপর উনি যেদিন চলে গেলেন সেদিনই আমি ঠিক করে আমি সায়েন্স নিয়ে না পড়ে আর্টস নিয়ে পড়বো, বাংলা নিয়ে পড়বো। এবং মানে পুরো কন্ট্রাস্ট পড়াশোনাটা, হ্যাঁ পুরো কন্ট্রাস্ট। এবং এরপর যেটা হলো আমি একটা বই লেখা শুরু করলাম, এবং এই বইটা বাংলা সাহিত্যে এরকম কয়েকটি বই আছে বোধহয় আমার যেটুকু জানা, আমার অভিজ্ঞতায় পুরো বইটা হাতে লেখা। আমার একজন স্যার আছেন সুজন বাবু বলে, তিনি পুরো বইটি হাতে লিখেছেন। এবং পুরো বইটায় কি আছে, বইটার নাম ঋতু যাপন। আমার মনে হয়েছে ঋতুপর্ণ ঘোষকে আমি তার ভুল ত্রুটি ভালো সব জেনে নিয়ে আমি যেন নিজেকে ঋতুপর্ণ ঘোষ যাপন করতে পারি। আমাদের জীবনটা কিন্তু আসলে যাপন। এই ধরো তুমি আমাকে ভিডিওর সামনে বসিয়ে দিয়েছো, আমাকে একটা সুন্দর পাত্রে চা দিয়েছো খেতে, বা আমরা দুজনে কি পোশাক পরেছি কথা বলছি, এ ধরো যাপন, যেটাতে তোমাকে তোমার রুচিকে প্রকাশ করে, আমি কি পড়েছি আমার রুচিকে প্রকাশ করে, আমার যাপনকে প্রকাশ করে। আমার কাছে ঋতুপর্ণ সেটা একটা রুচি, আমার একটা যাপন, আমি ওনাকে জাপতে বাঁচি। আমার মন খারাপ বলে আমি ওনার কাছে আশ্রয় নেই, আমার কোনো একটা সিনেমা বানাতে হলে ওনার সিনেমার কাছ থেকে আশ্রয় নেই, আমি নিজের দোষ ত্রুটিগুলোকে ওনাকে দেখে একটু সঠিক করার চেষ্টা করি। ওনার শিক্ষা, ওনার জ্ঞান, ওনার বই পড়ার ধরন, ওনার পড়াশোনার জ্ঞান, ওনার সমাজের সঙ্গে চ্যালেঞ্জ, উনি যেভাবে সমাজকে লড়ে নিতেন, সমাজের সঙ্গে কথা বলতেন। কেউ ওনাকে উনি স্কুল লাইফে কেউ ওনাকে যদি বলতো লেডিস, উনি ফিরে তাকিয়ে বলতেন গ্রামারটা ঠিক করো, আমি একা আছি, লেডি বলো, লেডিস নয়। আমার মনে এরকম বুদ্ধিদীপ্ত শিক্ষামূলক, বা ঘোষ অ্যান্ড কোম্পানি, আমরা এখানে আসার আগে আপনার সমাজ ঘোষ অ্যান্ড কোম্পানির কথা, কি পড়াশোনা, কি লেভেলের কথাবার্তা, এটা আমাকে খুব উদ্বুদ্ধ করতো। তো আমার ওই বইটা ঋতুযাপন বইটা যখন আমি প্রথম মুদ্রণ করি, এবং হাতে লেখা বই, পুরো বই করোনার সময় আমার স্যারের পায়ের অসুবিধার কারণে স্যার বাড়িতে রেস্টে ছিলেন, স্যার পুরো বইটা লিখলেন, মানে প্রত্যেকটা লাইন স্কেল দিয়ে দাগ টেনে টেনে বইটা লিখলেন, প্রত্যেকটা যাতে সমান হয়, দিয়ে লেখার পর যখন বইটা ছাপা আকারে এলো, সেই বইটা বিগত 1 বছরে 2বার ছাপা হয়েছে, দ্বিতীয় সংস্করণও শেষ। এবং সেই বই যখন পৌঁছাচ্ছে মানুষের কাছে, সেটা তাতে যখন বিরাট কোহলির সই আসছে, যখন রাহুল দ্রাবিড়ের সই আসছে, যখন সেটা তিলক বর্মা হাতে নিয়ে ছবি দিয়ে পাচ্ছি, কিংবা শ্রীকান্ত আচার্য, মীর, যখন যেখানে যেখানে বইটা পৌঁছচ্ছে, যখন একটা মানুষের কাছে, জগন্নাথ বসু থেকে শুরু করে যত মানুষের কাছে বইটা যখন পৌঁছচ্ছে, তখন তাদের যখন আমি কদর পাচ্ছি বইটার, সেই বইটার বিষয়ে, তখন আমার মনে হয়েছে যে আমার ওই ঋতুপর্ণ একটা বিখ্যাত কথা আছে, যে জীবনটা আমার তাকে খুঁড়িয়ে হলেও এগিয়ে নিয়ে যাবার দায়ও আমার। আমার ওই বইটা আসলে আমার সেই দায় থেকে লেখা, যে আমি আমার কথাটা সবাইকে বলে যাব, আমি যা বলতে চাই, আমি যেটা করবো। ধরো তুমি বলছো তোমার কালো, তুমি বোঝো না যে সৌম আমার কালো জিনিসগুলো খুব পছন্দ, কারণ নাও পছন্দ হতে পারে, কিন্তু ঋতুপর্ণের একদম স্পষ্ট উত্তর ছিল যে আমি যেটা করব সেটা আমার মতো হবে, কারো যদি ভালো লাগে লাগবে, না লাগে লাগবে না। আমার বাড়ি যারা গেছেন ইচ্ছেনগর, একবার তোমাকে যেতেই হবে সেই বাড়িতে, ঠিক আছে, তোমাকে, দাদাকে, সবাইকে যেতে হবে মেহলিকে নিয়ে। তো আমার বাড়িটা গেলে দেবে, বাড়ির সামনে আমাকে অনেকে একটু এও করে, অপমানজনকভাবে বলে যে এটা সৌম অন্যায় হয়েছে। আমার বাড়িতে 3টে ছবি আছে আমার, আমি যেখানটায় বিছানায় ঘুমোই,
সত্যজিৎ, ঋত্বিক ঘটক আর ঋতুপর্ণ ঘোষ। ঘটনাচক্রে এটা আমি একটু হয়তো নিরপেক্ষ বিচার করতে পারিনি। সত্যজিৎ আর ঋত্বিক ঘটকের ছবির সাইজ যদি এটা হয়, তাহলে ঋতুপর্ণ ঘোষটা এত বড়। এটা অনেক সত্যজিৎ প্রেমী এবং ঋত্বিক ঘটক প্রেমিক আমাকে এসে মানে খুবই কম্পেয়ার করেছে, সৌম্য এটা ঠিক হয়নি, মানে দুপাশে সত্যজিৎ আর ঋত্বিক ঘটক, মাঝখানে ঋতুপর্ণ ঘোষ ঠিক এতটা বড় করে সাজানো যায়। আমি বলেছি আমি ভাই আমি ভোট দিয়ে জনগণ, ফলে আমি কখনো সবসময় নিরপেক্ষ নয়, তো আমি এখানে নিরপেক্ষ থাকতে পারিনি। যেমন একটা ছবি টাঙানো আছে, শুধু আসলে আশ্রয় আমি পাই এমন নয়, আমি জীবনে ঋতুপর্ণ ঘোষ কেমনভাবে জাপটে ধরেও আছি। এই যে তার 30শে মে, তার যে নতুন কাজের কথা বলছিলাম, আমরা সেখানেও নতুন একটা কাজ নিয়ে ভাবছি। আমি সত্যিই যেটা তোমাকে মনে করি, উনি ধরো কালো পোশাক পছন্দ করতেন, কেউ পছন্দ করে না, কিন্তু উনি না লড়াইটা করে গেছেন যে আমার কাজটা আমি সবাইকে দেখিয়ে দিয়ে যাবো, আমার ভেতরে যেটা আছে সেটা আমি সবার সামনে দিয়ে যাব। আমিও এখন সেটা মনে করি। ধরো এখানে যখন আসছিলাম, কে আমায় কি বললো কে না বললো, আমি যাতে এখন না আগে রাগে তাকাতাম, এখন হাসি মুখে তাকাই। কারণ আমি ভাবি ওই যে কথাটা এক্ষুনি বললাম যে আমি যেটা করবো সেটা আমার মতো হবে, তোমার ভালো লাগলে লাগবে, না লাগলে লাগবে না। আমি তো আমার এই কাজটা নিয়ে আমি কিন্তু কোনোদিন নাচ সে অর্থেও শিখিনি, কোনোদিন শিখিনি, কিন্তু আমি একটা নাচের ভিডিও করে ফেসবুকে ছাড়লাম, সেটা জয়া হাসান বা লোপামুদ্রা মিত্র শেয়ার করলো। আমি একটা নাচ করলাম ইমনের গানে, সেটা ইমন শেয়ার করলো। এখন আমি প্রত্যেকটা কমেন্টে ক্যাপশনে লিখে দিই আমি নাচ শিখিনি, কিন্তু কি শিখেছি। আমি একজন দিদির কথা বলছি, পায়েল কারক বলে, উনি নাচ করেন, ওদের দলে আমি অ্যাঙ্কার। আমি যখনই পায়েল দিকে ফলো করি, পায়েল দি নাচের আগে পরে কীভাবে অ্যাপিয়ারেন্স নেয় নিজের, কীভাবে নিজেকে কীভাবে মেকআপ করেন, ওটা দেখে আমি বুঝি যে একজন ড্যান্সার কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করে। এবং নাচ তো আমাদের মনের ভিতরের ভাষা, যা আমি প্রকাশ করতে চাই। আমি নিজে বুঝি, আমি অভিনয়ের ছেলে ছাত্র, আমি বুঝতে পারি আমি আসলে নাচি না, আমি আসলে অভিনয় করি। আমার হাত পাটা শুধু নাচের মুদ্রা এগোয়, সেটা ব্যাকরণবিহীন। এবং অনেকে রেগে যায়, আমি অনেকজনকে চিনিও, মেদিনীপুরের লোক, তারা শিল্পী, তারা একাডেমিক নাচ শিখে, তারা আমাকে বকেছে। তাদের লজিকটা হচ্ছে তুমি স্টেজে গিয়ে গ্রামারবিহীন নাচ করতে পারো না, কারণ স্টেজটা গ্রামারের জন্য। আমি বলেছি আমার লজিক ছিল পৃথিবীর কোনো বিখ্যাত মানুষ কোনো দিন সোজা পথে চলেনি এবং নিয়মের পথে চলেনি। নিয়ম ভাঙতে না পারলে, বেড়াটা ভাঙতে না পারলে সে কোনোদিন সত্যি বিরল কিংবদন্তি হয় না। আগে ওই আমি বাউন্ডারিটাকে ভাঙতে চেয়েছি, আমার মতো ভাঙা আরো কেউ ভাঙবেন তার মতো করে। আমি চেষ্টা করি এই আমার নাচটার ক্ষেত্রে আমি সেরকম, নাটকের ক্ষেত্রেও আমি সেরকম। ভাঙলে তো তখন আরেকটা নতুন আমি বিনোদিনীর চরিত্রে অভিনয় করছি, আমার দাড়ি গোফাচ্ছে, কারণ আমার তো প্রকাশ করার বিষয় বিনোদিনীর হৃদয় সত্তা, বিনোদিনীর মুখটা নয়। আমি যদি এখন জায়গাটা কেটেও ফেলি, আমি যদি তোমাকে আমার বিনোদিনী সাজাই, কিন্তু বিনোদিনীর মতো দেখতে হয়ে যেতে পারবে না। তাহলে আমি কিন্তু বিনোদিনীর মতো ভাবতে পারবো, বিনোদিনীর হৃদয়ে আকুতিটা বোঝাতে পারবো, বিনোদিনীর আনন্দটা বোঝাতে পারবো, আমার এক্সপ্রেশনটা। আমি যখনই ক্যামেরার কাজ করি, বহু মেকআপ আর্টিস্ট বলে আপনি দাড়িটা একটু কেটে দিন না, আপনাকে আরো সুন্দর করে সাজিয়ে দেবো। আমি তাদেরকে বোঝাতে পারি না যে আমার এই দাড়ি গোপ, আমার শরীর, আমার যা কিছু ভাবনা চিন্তা, সব কিছু আমার আসলে নিজের আইডেন্টিটি, আমার ওই ভেতরের সত্তাটা। আমি নাচ করলাম, আচ্ছা হাতের কাজের কথাও বলছিলাম, হাতের কাজও তাই। আমি ছোটবেলা থেকেই টেবিল ক্লথ, এই যে বিছানার চাদর বিছানো সুন্দর, বিছানাটা কালো কাপড়, আমার শুধু মনে হতো মায়ের কোন শাড়ির আঁচলটা বেশ সুন্দর, ওটা যদি কেটে নেই আমি ঘরে বিছিয়ে। আমার বাড়িতে যারা গেছেন, বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার গামছা আমার ঘরে টেবিল ক্লথ। বৌদির কোনোটা র্যাপার পুরনো হয়ে গেছে, সেটাকে আমি সুন্দর করে কাটিং করে বিছিয়ে দিয়েছি। ঠাকুমার বিয়ের বাসন আমার ঘরে শোপিস, ঠাকুমার বিয়ের বাসন ঠাকুমার মা দিয়েছিল, সেই বাসনের গায়ে লেখা আছে কাকে ঠাকুমা বন্ধক দিয়ে টাকা নিয়ে আমাদের খাইয়েছেন। আমি সে দাগ মুছিনি, সে দাগ সে এখনো তার এতে লেখা। আমার যত গুণী মানুষ সবাই বলেছেন যে এইগুলো বেশ এরকম করে সাজানো যায়। আমি প্রথমেই যে কথাটা স্বীকার করি, আমি বলছি বারবার, যাদবপুরে যাওয়ার পর আর বেলুড়ে পড়াকালীন আমি অনেক বড় মানুষকে দেখেছি। আমি যখন অলকানন্দ রায়ের বাড়ি গেছি ইন্টারভিউ নিতে, তখন অনেক বড় মানুষকে দেখে বুঝেছি আমার দেখাটা যত বড় হবে, আমি যদি আমার পাশের বাড়ি করে কাকিমাকে দেখি যে সারাদিন বলছে বাবা ওদের ঘরে কি কম টাকার চাল খাই গো, ওরা এত টাকা ইনকাম করে, চালটা একদম ভালো খায়, ওদের মনে রাখি কিপটে, তাহলে আমি ওই চাল আর ডালেই পড়ে থাকবো। আর আমার দেখাটা যদি এরকম হয় যে আমি আজকে যাওয়ার সময় একটু বাড়িতে আস্তে আস্তে বই পড়ে জানবো যে এটা কি করে। আমি যেমন আজকে আস্তে আস্তে একটা বই পড়ছিলাম, কুইজের বই। আমি সত্যি জানতাম না নজরুল সিনেমাতে গান করছেন। আমার আজকে যেটা মনে হলো যদি ইউটিউবের সিনেমাগুলো দেখা যায় একবার দেখবো, দেখে নজরুলের গান নিয়ে কি প্রসঙ্গ। এবং আমি জানলাম আজকে যে নজরুল নাকি একবার রবীন্দ্রনাথকে বলেছিলেন যে আপনার গান আমি আমার সুরে আমার মতো করে গাইতে চাই, তাদের রবীন্দ্রনাথ বলেছিলেন হ্যাঁ গাইতে পারো। এই যে রবীন্দ্রনাথ আধুনিক হতে চেয়েছে, এটা একটা উদাহরণ পেলাম এখান থেকে। আমার জানাটা কোথায় গিয়ে থাকবে, ওই বই পড়ে নতুন কোনো জ্ঞানে নাকি ওই পাশের বাড়ির চাল ডালে, এটা তো আমি ঠিক করবো, তাই না? মানে আমার দেখাটার উপর ডিপেন্ড হবে। তো আমার ঘর সাজানোর রুচিটা কিন্তু প্রথম থেকেই ছিল, মানে আমি এখনো যে ঘর সাজাই সেটা এরকম। আজকে ধরুন এখান থেকে একটা চায়ের কাপ নিয়ে গেলাম, সেই কাপটাকে আমি সাজিয়ে কতটা রেখে দিলাম, পুরোনো বাসন রেখে দিলাম,
গাছের ডাল রেখে দিলাম। আমফানের পর আমি একটা ঠাকুমার পেতরের বাসনে আমফানে আমরা প্রচুর কাজ করেছি, রাস্তায় বেরিয়েছি, একটা ডাল কুড়ে রাখলাম। ওই যে ঝড় হয়েছিল ওই স্মৃতি হিসেবে পুরোনো ডালটা ওতে রাখলাম। সবাই এসে বলছে ডালটা কিন্তু প্লাস্টিকের। আমি সবাই ডালটা প্লাস্টিকের নয়। বেলুড়ে যেদিন বাড়ি চলে এলাম বেলুড়ে, সেদিন আমি একটা নাক চাপা ফুল আনলাম, সেই ফুলটাকে আমি শুকনো করে ওখানে রেখে দিয়েছি। ওটা আমার বেলুড়ে আসার শেষের দিনের স্মৃতি। আমি চাই আমার ঘরটা আমার রুচিকে প্রকাশ করবে, আমার জীবন অভ্যাসকে প্রকাশ করবে। খুব দামি জিনিস সেখানে নেই। আমি আমার সাথে পয়লা বৈশাখে তাল পাতার চাটাই বসে খাওয়ালাম। আমার দিদা তাল পাতার চাটাগুলো আমাকে বানিয়ে দিয়ে গেছে। আমার দিদা দেখে দেখবি কাঁথাটা একটু সেলাই করিয়ে নিই। আমার পছন্দটা, আমার যে বাঙালিয়ানা, আমার সেই আমি যেমন নিজেকে সাজিয়েছি, আমি যে বললাম নিজেকে সাজিয়ে আমার ভালো লাগে এই কারণে, কারণ আমি কখনো আমার মনে করি না যে আমার পোশাকটার কোনো জেন্ডার আইডেন্টিটি আছে। একদম। আমার জেন্ডার আইডেন্টিটি কখনো আদালতে প্রকাশ করার নয়। আমি কি পোশাক পরবো আমার নিজস্ব চয়েস, সেটা কেউ জাজমেন্ট করতে পারে না। আমি এতে ঘড়ি পরবো না চুড়ি পরবো, সেটা আমার চয়েস। এটা এক নম্বর কথা। আর ঘর সাজানোর আমার ঘরের নাম ইচ্ছেনগর। এই কারণে ইচ্ছেনগর, এই কোশ্চেনটা আমি করতাম, হ্যাঁ, কিন্তু তুমি বলে দিলে হ্যাঁ। যে তুমি যে ঘরটাতে থাকো, মানে তোমার বাড়ির মধ্যে তোমার একটা আলাদা ঘর আছে যার নাম ইচ্ছেনগর। তার সেটা একটাই যখন- কারণ, ওখানে শুধুমাত্র আমার ইচ্ছেই প্রাধান্য পায়। তার কারণ ওখানে বাবা মার কোনো ইচ্ছে প্রাধান্য পায় না। আমার ওই ঘরটা সাজানোর বিষয় অন্তত, যেমন কি বেডশিট বিছানো হবে, বিশেষ করে যখন এখন এই বৈশাখ মাসটা আমার বাড়িতে ওই সোলার কদম ফুল ঝুলছে। জ্যৈষ্ঠ মাস এলেই আষাঢ় শ্রাবণেরই বর্ষার ইমেজ আসবে তৈরি, মেঘ, কাগজ কেটে মেঘ থাকবে কিছু। আমি চেষ্টা করি আমার মনের যে ইচ্ছে, আমি তো পৃথিবীটাকে পাল্টাতে পারবো না। একটা বিখ্যাত বাংলাদেশের কবিতা পড়েছিলাম, আমার মনে নেই কোন কবির কবিতা, যে কবিতাটার মানেটা এরকম যে ঘরের দেওয়ালগুলো ভাঙলেই পুরো পৃথিবীটা আমার ঘর। কি মানে কথাটার ইমেজটা তো সুন্দর। মানে আমি আমার দেওয়ালটা ভাঙি, তাহলে যদি ওর পুরো ঘরের তো আর কোনো বিভাজন নেই, সত্যি তো পুরো পৃথিবীটাই আমার ঘর হয়ে যাবে। এই কবিতাটা বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের গায়ের দেওয়ালে বোধহয় লেখা, সেই ছবিটা আমি কোথাও একটা দেখেছিলাম। আমি তো পুরোটা পাল্টাতে পারবো না, কিন্তু এই যে যুদ্ধটা আমাকে এফেক্ট ফেললো আমার মধ্যে, কি এফেক্ট ফেললো সেটা কিন্তু আমি আমার ঘরে তো রিপ্রেজেন্ট করতে পারি। আমি সেটাই করি। আমার ঘরে আমি যুদ্ধের ইফেক্ট তৈরি করি, বিনোদিনী এলে বিনোদিনীর ইফেক্ট। আমার ঘরটা এমনই, অনেকে মজা করে বলতো ঘরটা হচ্ছে সিরিয়ালের ওই প্রপস শুটিং প্লেসের মতো। আজকে থানা তৈরি হচ্ছে, কালকে ওরকম। আমি শুধু পাল্টে ফেলি আমার ঘর। কিন্তু তো কোনো খরচ বিলাসবহুল, প্রচুর খরচ। আমি শোপিস কিনি, আমার সঙ্গে যারা পাগল মতো ঘোরে, আমি এই ধরুন আজকে কোনো দোকানে যাব, আমি এমন এমন জিনিস কিনে আনি যেটা একটু আমার মনে হয় যে এটা খুব দামি নয়, কিন্তু আমার ঘরের একটা বিরল প্রতিভা হয়ে থাকবে, বিরল একটা অন্যরকম কিছু। এই যে তুমি খেয়াল করো, তোমার ঘরে আসার পর থেকে আমি শুধু দেখেছি কত ছোট ছোট জিনিস কোথায় কোথায় কিভাবে রাখা আছে। এবং এসেই প্রথমে চোখ পড়ছে কৃষ্ণটার দিকে, যেটা আমি নাম জানলাম সাক্ষী গোপাল, যে ম্যাচ, যে তোমার সঙ্গে কি কি মিলে যাচ্ছে আমার। এই দেখাটা না প্রথম থেকেই বাবার বলতে চাইছি একই কথা, তোমার দেখাটা যেমন হবে দিদি, তুমি তেমন করে নিজেকে প্রকাশ করবে। আমি আমি সঞ্চালক, কথা বলি, যে প্রশ্ন সঞ্চালক থেকে শিখলাম, সে অতটা আবেগপ্রবণ হয় না অনুষ্ঠানটা নিয়ে। আমার যদি কেউ এসে বলে দাদা আমার 5 টাকা দিয়ে দিন না, আমি দুবার বলার পর রেগে যাই। কিন্তু যিনি প্রফেশনাল সঞ্চালক তিনি রেগে যান না। এটা আমি তাকে থেকে শিখলাম যে তার মানে রেগে যাওয়া যাবে না, আমাকে আরও প্রফেশনালি থাকতে হবে, আরও মানতে হবে আমি কীভাবে এটা ট্র্যাকেল করবো। এই শেখার মন আর দেখার চোখ, দেখার চোখটা অনেক বড় হবে আর শেখার মনটাও অনেক বড় হবে। দুটো যত ব্যস্তানুপাতিক হারে বাড়বে, দুটোই বাড়বে একসাথে সাথে, তত মনে হয় আমাদের জীবনটা অনেক উন্নত হবে, অনেক পরিণত হবে, অনেক সমৃদ্ধ হবে। তুমি ভাবতে পারো না দিদি, আসলে আমি এভাবেই আমার প্রিয় মানুষ, যার কথা দিয়ে আমাদের বক্তব্যের শুরুতে আমার পড়াশোনার বিষয়ে বলেছিলাম, সঞ্জীব মহারাজ, তিনি আমাদের ফেয়ারওয়েলের দিন বলেছিলেন, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আর একটা কথা বলেছিলেন, জীবনের ধন কিছুই যায় না ফেলা। সেজন্য আমি আমার এইটুকু জীবনে খুব ছোটোখাটো জীবন থেকে, ছোটোখাটো উপকরণ থেকেই অনেক বড় আলো খোঁজার চেষ্টা করি, আরও অনেক বড় উপাদান খোঁজার চেষ্টা করি, যে উপাদান আমার জীবনকে বদলে দেবে এবং সেই বদলে যাওয়া জীবন আরও একটা মানুষকে নতুন পথ দেখাবে। সৌম্যদীপকে জানার জন্য বা ওর ভেতরে কি আছে সেটা জানার জন্য, ওর কাজকর্ম সম্পর্কে জানার জন্য আমরা আর একটু ওয়েট করব আর একটা এপিসোডের জন্য, কারণ একটা এপিসোডে ওকে তুলে ধরা সম্ভব নয়। তাই তোমাদের সামনে আর একটা নতুন এপিসোড নিয়ে, সৌম্যদীপকে পাশে নিয়ে আমরা তোমাদের সামনে আবার আসছি।